যুদ্ধে যাবার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে দিতে চাই, আমি যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি, আমি যুদ্ধে যাচ্ছি। যাবার আগে কচুরিপানার ফুলগুলোকে বলে যেতে চাই, আমি যুদ্ধে যাচ্ছি। এই শিমুলতলির মাটি, না ঘুমোনো রাত, তোমরাও জেনে রাখো আমি যুদ্ধে যাচ্ছি। কলকলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে আমি যুদ্ধে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো। ডানা ঝাপটে ভোরের জন্যে একটি মোরগ ডাকছে, তাকেও বলে রাখি, তোমরা অপেক্ষায় থাকো, আমি স্বাধীনতা নিয়ে ফিরে আসব। 1971 সেই সব দিন। একটি চলচ্চিত্র, আলোকিত একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও ঋদ্ধ করেছে। এবং আজকে আমরা সেই চলচ্চিত্রের দুজন প্রথম সারির কলাকুশলীকে পেয়েছি আমাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে আপনাদেরকে সঙ্গে নিয়ে আলাপচারিতায় আমাদের আজকের উপস্থাপনা। আমার সঙ্গে রয়েছে 1971 সেই সব দিনের পরিচালক রিদি হক, আমার বাঁয়ে রয়েছেন। আমার ডানে রয়েছেন সেই চলচ্চিত্রেরই পেছনের মানুষ, কিন্তু যিনি আজকে সম্মুখে এসছেন, কামরুজ্জামান রনি, এক্সিকিউটিভ প্রডিউসার, অ্যাসোসিয়েট ডিরেক্টর। এই চলচ্চিত্রে তার কণ্ঠে একটি গান আমাদের সকলের অন্তরকে ছুঁয়ে গেছে, এবং চলচ্চিত্রের এডিটর। ধন্যবাদ আপনাকে রনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আলাপচারিতা শুরু করতে চাই অবশ্যই রিদির সঙ্গে। রিদি, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হয়েও মুক্তিযুদ্ধ নিয়ে একটি রিসার্চ বেসড চলচ্চিত্র করার অনুভূতি, তাগিদ কোথা থেকে অনুভব করলেন? আমি সবসময়, আমরা আসলে যেটা বলছিলাম যে আসলে কিছু ঋণ তো কখনো শোধ করা যায় না, কিছু ভালোবাসা থাকে অপার। 1971 যে অনিরুদ্ধ মানুষগুলো স্বাধীন বাংলায় সূর্য দেখার স্বপ্ন দেখেছিল, আমাদের এই প্রয়াসের সবটুকু আসলে তাদের জন্য। আর আমার যেটা হয়েছে যে আমাকে যদি কেউ জানতে চায় যে আসলে তুমি প্রথম চলচ্চিত্র হিসেবে 1971-কে কেন বেছে নিলে, এটা আসলে যখন আমিও নিজে, এখন আমাকে অনেকে কোয়েশ্চেনটা করে, যখন এখন আমি একটু আপন সময়ে যখন ভাবি, আমার মনে হয় যে আসলে এর দুটো কারণ। আমার মনে হয় যে প্রথম যেটা হয়েছে যে সেটা ডক্টর ইনামুল হক এবং লাকি ইনাম, এবং শুধু তারা দুজনই তো নয়, তারা যে পরিবেশটা আমাকে দিয়েছিল, আরও নাট্যজন এবং অনেক মুক্তিযোদ্ধাদের মধ্যেই আমার বেড়ে ওঠা, তাদের ওই স্মৃতি কথাগুলো কখন যে আসলে হৃদগহীনে গেঁথে গেছে। ফলে আমি যখন একটা চলচ্চিত্র ভাবতে শুরু করলাম, তখন হয়তো খুব অটোমেটিক্যালি আমার মনে হয়েছে যে এই সময়ের চেয়ে দারুণ সময় আসলে আর হতে পারে না একটা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। এবং অ্যাজ এ ডিরেক্টর, ও নাটক ডিরেকশন দেয়, আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করি। আমরা তা আমাদের যেটা মনে হয়েছে যে আমরা যখন আমাদের প্রথম চলচ্চিত্রটা নির্মাণ করব, অডিয়েন্স আসলে, আমি যদি অডিয়েন্সের জায়গায় থাকি, তাহলে আসলে একটা চলচ্চিত্র দেখে আমি হাসতে চাই, আমি কাঁদতে চাই, আমি ওই গল্পের সাথে ভাসতে চাই। আমাদের মনে হয়েছে যে এই গল্পটাতে ডক্টর ইনামুল হকের ভাবনায় সেই জিনিসটা ছিল। তো সেক্ষেত্রে তাহলে কি আমরা বলতে পারি যে মানে আপনি যে পরিবেশে বড় হয়েছেন, যেটা আপনি বললেন, আমরা জানি যে ডক্টর এনামুল হক, লাকি ইনাম, তারা মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করেন, একেবারে অন্তরে ধারণ করেন, সেখানে কোনো খাদ নেই। তো সেই পরিবেশটা তারা যে তৈরি করেছেন, আপনার বাবার নিশ্চয়ই খুব কাছের মানুষ, আপনাদেরও কাছের মানুষ, আলী জাকের, নূর ভাই, নাসিরুদ্দিন ইউসুফ, আব্বুল হায়াত, যারা মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে দেখেছেন, এবং শুধু দেখাটাই না, তারা সেই অভিজ্ঞতাটাকে তাদের অভিনয়ে, তাদের চলচ্চিত্রে, তারা যাই করেন সেখানে কিন্তু একটা সূক্ষ্ম একটা ছোঁয়া থাকে মুক্তিযুদ্ধের জীবন ধারণেও, আসলে জীবন ধারণেও, মানসিকতায়, সবকিছুতে। তো সেটাই হয়তো আপনাদের পুরো টিমকে ইনফ্লুয়েন্স করেছে। অবশ্যই সেটার কাণ্ডারি হিসেবে আপনি এসছেন প্রথম, হাত ধরেছেন, হাল ধরেছেন। এবং কিন্তু সেক্ষেত্রে সরকারি অনুদানে তৈরি করা একটি চলচ্চিত্রের জন্য এই ধরনের একটি গল্প বেছে নেওয়া, যদি দর্শক না নেয়, একটা বড় রিস্ক। আপনি খুব সহজেই একটা আরো সহজ পথ বেছে নিতে পারতেন। আসলে এই এক্সপিরিয়েন্স যদি বলি, আমরা মাঝে মাঝে বলি যে ভীষণ আনফরচুনেট, কিন্তু
যে অভিজ্ঞতাগুলোর মুখোমুখি আমাদের হতে হয়েছে যখন আমরা অনুদান পেলাম। প্রথমে বলে রাখি যে অনুদানে যে অর্থটা আসলে পাওয়া যায়, আমরা যখন এই স্ক্রিপ্টটা নিয়ে ভাবনা শুরু করলাম তখনই আমরা জানতাম যে এই অর্থে আসলে কিছুই হবে না, কারণ একটা সময়কে তুলে ধরতে হবে এবং খুব ক্যানভাসটা ভীষণ বড় এই চলচ্চিত্রের। কিন্তু তারপরও আমরা ভীষণ আনন্দিত হয়েছি, বিকজ এটা আমাদের জন্য একটা সম্মানও, কারণ হাজার হাজার স্ক্রিপ্ট থেকে তো বেছে নেওয়া হয় সে বছরের জন্য। এটা দারুণ অভিজ্ঞতা ছিল। আর তার পরবর্তীতে যেটা হলো আসলে যখন কাজ শুরু করলাম, কি এক্সাক্ট কোয়েশ্চেনটা যেন কি, এই রিস্কটা কেন নিলেন? রিস্কটা আসলে রিস্ক বলবো না, আমার যেটা মনে হয় যে হ্যাঁ কাজটা কঠিন ছিল, কিন্তু সত্য যে কঠিন কঠিন এটা ভালোবাসিলাম, কেন নয় আসলে এটা দিয়ে শুরুটা করব। অবশ্যই। রনি, আপনার কাছে আসতে চাই। টিমের কথা বলছিলেন রিদি, তো এই টিম নিয়ে মানে আপনিও তো অবশ্যই এই চ্যালেঞ্জ বলেন কিংবা রিস্ক বলেন সেটার ভাগিদার হলেন, সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, যেটা দিদি বললেন। আপনার প্রাথমিক চিন্তাধারাটা বা অনুভূতিটা কি ছিল যখন সিদ্ধান্ত নিলেন যে এ ধরনের একটি চলচ্চিত্র করবেন? আমরা আসলে যখন এই স্ক্রিপ্টটা ডিসাইড করি যে আমরা করব, এবং তারপরে যখন স্ক্রিপ্টটা মানে একটু একটু করে তৈরি হলো, এবং আমরা স্ক্রিপ্টটা যখন রিড করতাম আমাদের টিম সবাই মিলে বসে, তো আমরা নিজেরাই আসলে আবেগ আপ্লুত হয়ে যেতাম এই স্ক্রিপ্টটা পড়ে। আমরা নিজেদেরকে নিজেরা হাইড করে দেখা যাচ্ছে যে নিজেরা ইমোশনাল হয়ে পড়ছি আর কি। তো দিন শেষে যখন সিনেমাটা নির্মাণ হলো, নির্মাণের পরে আমরা যখন দেখলাম যে যেভাবে আমরা কেঁদেছিলাম স্ক্রিপ্টটা পড়তে পড়তে, দর্শকরাও যখন সেই একই ইমোশন নিয়ে হল থেকে বেরোচ্ছে, আমরা যেটা বলতে চেয়েছি সেটা যখন আমরা দর্শকের মধ্যে আমরা সেই রিফ্লেকশনটা সেই দেখতে পেলাম, তখন আমাদের সার্থকতা এবং আমাদের ভালো লাগাটা মানে সেটা বোঝাবার মতো নয় আর কি। কিন্তু স্ক্রিপ্ট পড়া আর স্ক্রিপ্টটাকে দর্শকের সম্মুখে লাইভ করে নিয়ে আসা কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে। তো যখন আপনারা স্ক্রিপ্টটি পড়তেন অবশ্যই চোখে পানি আসা কিংবা অনুভূতিটা খুব গাঢ় হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটাকে যখন বাস্তবায়িত করতে যাবেন তখন যে চ্যালেঞ্জটা, সেটা কি আপনারা প্রথমে বুঝতে পেরেছিলেন? মানে আপনি যেটা বললেন যে একটা একেবারে ডিফারেন্ট একটা সময়কে আপনাদের আমাদের সম্মুখে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আসলে তো বুঝতে পেরেছিলামই, বিকজ আসলে মূল ভাবনাটা তো ডক্টর ইনামুল হকের একটা নাটক ছিল সেই সব দিনগুলো। হ্যাঁ, ওনার তো ডক্টর ইনামুল হক স্বাধীন বাংলাদেশের প্রথম বিটিভিতে যে প্রচারিত নাটক বাংলা আমার বাংলা, সেটার নাট্যকার, প্রথম 21শে ফেব্রুয়ারি নাটকের নাট্যকার ডক্টর ইনামুল হক। সেরকম মুক্তিযুদ্ধের একটা নাটক ছিল সেই সব দিনগুলো। তো সেই নাটকটা আমরা বহুবার পড়েছি, কারণ আমরা কিন্তু একসাথে থিয়েটারও করি নাগরিক নাট্যাঙ্গনে, আমি, রনি বা আমরা যারা সবাই আছি, আমরা সেই নাটকটা মঞ্চে অভিনীত হতো। তো তখন থেকে ওই নাটকটার প্রতি আমাদের ভীষণ একটা গাঢ় প্রেম ছিল। এবং পরবর্তীতে আমরা যখন ডিসিশন নিলাম যে আমরা এই নাটকটার মূল ভাবনাটা নিতে চাই, আমরা তখন ডক্টর ইনামুল হক স্যারকে বললাম, আমরা বাবাকে বললাম যে বাবা আমরা এই ভাবনাটা নিতে চাই, কিন্তু নিয়ে আবার আমাদের মতো করে ভেঙে আবার গড়তে চাই। তা আসলে সেই সময়ের মানুষগুলো তো ভীষণ আধুনিক ছিলেন। বাবা বলেছে নিশ্চয়ই তোমরা যদি মূল আদর্শ মননের জায়গাটা ঠিক রেখে এটাকে ভাঙতে চাও বা দীর্ঘায়িত করতে চাও বা কিছু বাদ দিতে চাও, আমার কোনো আপত্তি নেই। তারপর যেটা হলো যে ও যেটা বলছিল যে আমরা চিত্রনাট্য, সংলাপ এগুলো লেখা শুরু করলাম, এবং যখন আমরা সেই কাজটা শুরু করলাম তখন যেমন আমরা ইমোশনাল হতাম ট্রু, তখন থেকে আমরা বুঝতেও শুরু করলাম যে আমরা আসলে ভীষণ একটা জার্নিতে নামছি। হ্যাঁ, এবং তারপর যেটা হয়, আমরা যদি ভেঙে ভেঙে বলি এক একটা অংশ, আমরা যদি লোকেশনের কথা বলি, আমরা 65-65টা লোকেশনে আমরা শ্যুট করেছি, এবং 71-এর সেই ঢাকা একদমই তো নেই, মানে সেই দোতলা বাড়ি সেগুলো তো নেই। আর যদিও একটা দুটো কালে ভদ্রে খুঁজে পাওয়া যায় ওরকম দোতলা বাড়ি, আমি কোনো ওয়াইড ফ্রেমই তো ধরতে পারবো না, বিকজ চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, আকাশ ছোঁয়া বিল্ডিং।
সো লোকেশন সার্চ শুরু হলো, রেকি করা শুরু হলো। আমরা বিভিন্ন জায়গায় রেকি করেছি, না একদম দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল। দেন ফাইনালি আমরা ঠাকুরগাঁ শহরে মুখোমুখি দুটো বাড়ি পেয়েছি, যেটাও আসলে একদম চলচ্চিত্র যারা দেখেছে একদম যে সেই বাড়ি এখন গিয়ে আবার খুঁজে পাবে তা নয়, কিন্তু সেটাকেও আবার রেনোভেট করতে হয়েছে নতুন করে। দেন আরো বিভিন্ন জায়গা, যেমন আমরা যুদ্ধের অংশে ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস মানে যেগুলো ব্যবহার করেছি সেগুলো আবার আরেকটা প্রসেস। ও এক্সিকিউটিভ প্রডিউসার ছিল, সো ও জানে যে কিভাবে ওকে সেগুলোর পারমিশন দীর্ঘদিন ধরে ম্যানেজ করতে আমার মনে হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা একটু ছবিটির ট্রেইলার দেখে আসি, তাহলে আমাদের দর্শকদের জন্য আরো সুবিধা হবে। আমরা ছবিটির কিছু অংশ ট্রেইলারের মধ্যে দেখে আসি। সময়টা আশ্চর্য আবেগের, সময়টা সবুজ ঘাসের ওপর লাল রক্ত জবার, সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের, সময়টা আদরের, খুনসুটির, সবুজের ওপর একটু করে হলুদের, কিছু না বলে মন ভাসিয়ে দিঘির জলে সন্ধ্যা নামে। সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার, সময়টা ছেড়ে না যাবার আকাঙ্ক্ষায় ছেড়ে যাবার। যাও রে পঙ্খী উইড়া যাও রে, যাও রে তুমি যাও রে। সময়টা নিষ্ঠুরতা, কি ভীষণ নিষ্ঠুরতা। সময়টা নিদারুণ, নির্দয়, সময়টা পুড়িয়ে দেবার, গুড়িয়ে দেবার, সময়টা কেঁদে বুক ভাসাবার, সময়টা দহনের, নিজেকে জানবার। सिंधड़ी दा सेवड़ दा सखी शाहबाज कलंदर, दमादम मस्त कलंदर, अली दा दम दे अंदर। ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছে, রাস্তায় একটাও আর্মি গাড়ি দেখতে পাইনি। दा दम दे अंदर ओ लाल मेरी। সময়টা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার, সময়টা বাংলার, বাঙালির। সময়টা 1971, সেই সব দিন। সময়টাকে কি করে একটি ক্যানভাসে ধরলেন? আপনাদের ট্রেইলারেই বলছেন সময়টা যুদ্ধের, সময়টা ভালোবাসা, সময়টা নির্দয় নিষ্ঠুর একটা সময়। তো এই সময়টাকে একটি ক্যানভাসে তুলে ধরার মতন এত বড় একটি কঠিন কাজ, অবশ্যই যেটা দিদি বলছিলেন অনেক লেয়ারে লেয়ারে চ্যালেঞ্জ এসছে। এটা আসলে একটা চ্যালেঞ্জ ছিল যে একটা ফিল্ম আসলে ফিল্মের যে ল্যাঙ্গুয়েজ আছে আলাদা। তো আমি এর আগে নাটক করেছি, অনেক নাটক, মানে আমি এই ছবিটার যেহেতু সম্পাদনা আমি করেছি, তো সম্পাদনা করতে গিয়ে আমি প্রথম যেই পার্থক্যটা এনেছি এখানে, সেটা হচ্ছে এই ছবিটা যেন দেখে ফিল্মেরই ফিলিংসটা যেন পাওয়া যায় আর কি। তো আমার যে এডিট করার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাই কমপ্লিটলি আমি তখন চেঞ্জ করলাম। তো এবং এটার যে সময়টাকে তুলে ধরার যে ব্যাপারটা, ওই পটভূমিটাকে, ওই সময়টাকে, এটাও আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল।
কারণ ওই সময়ের কস্টিউম, ওই সময়ের মেকআপ, ওই সময়ের সমস্ত রকমের প্রপস, সেট, ইভেন অ্যাক্টিং স্টাইলও যদি আমরা বলি, হ্যাঁ আমরা খুব চেষ্টা করেছি যে ৭১-এর কথা বলার ধরন, ওদের জেস্চার, আমরা অনেক ছবি কালেক্ট করেছিলাম, মনে আছে রনি? মানে ছবি কালেক্ট করতাম, ভিডিও ফুটেজ কালেক্ট করতাম, কারণ তখনকার কথা বলার ধরন, তখনকার তাকানোর ধরন, হাঁটার ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু এখন কিন্তু আমরা একটু অন্যভাবে কথা বলি, আমাদের জেস্চার অন্যরকম। সো রিহার্সেলও করেছি আমরা প্রচুর। কারণ আপনাদের যে যারা অভিনয় টিমে মেম্বার, তাদের মধ্যে বেশিরভাগই হয়তো মুক্তিযুদ্ধ পরবর্তী, সুতরাং তাদেরকে তৈরি করাও তো ডিরেক্টর, অ্যাসোসিয়েটেড প্রডিউসার কিংবা ডাইরেক্টর হিসেবে আপনাদের দুজনের ঘাড়েই সেই দায়িত্বটি পড়েছে তাদেরকে তৈরি করা। আমরা তারিনের ইন্টারভিউ দেখেছি, ইসের আমাদের আরেকজন মহিলা চরিত্র, আমি তার নাম ভুলে গেছি, তারা যেভাবে বলেছেন যে আপনারা তাদেরকে যেভাবে তৈরি করেছেন সেটাও ছিল একটা বড় তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট তাদের অভিনয় জীবনের। তো সেটা কি করে সম্ভব? মানে আপনারা দুজন টিম হিসেবে কাজ করেছেন নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। আপনি প্রথমে যে বলছিলেন রিসার্চের কথা আপা, সেটাও আসলে কিন্তু একটা দারুণ ব্যাপার, একটু করে বলি। আমরা একদম শুরু করেছিলাম হচ্ছে আমরা প্রায় 50-এর অধিক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, এবং আমরা রেকর্ড করে রেখেছি তাদের কথা, এবং আমরা যখন তাদের শ্যুট করতাম এবং পরবর্তীতে আমরা বারবার আমরা দেখতাম যে কোন কথাটা বলার সময় কোন ইমোশনে তার হয়তো একটু চোখের পাতা কেঁপে উঠছে, তার হাতটার আঙুলটা একটু নড়ে উঠছে। হ্যাঁ, আমরা এভাবে ছোট ছোট জায়গাগুলো ধরার চেষ্টা করেছি। এবং শুধু মুক্তিযোদ্ধা না, সেই সময় আসলে সেই সময়টা পার করেছেন যারা, তারাও তো আসলে ভীষণ মানে কি বলবো একটা ওই অনুভূতিটা ফুটিয়ে তোলা কিন্তু খুবই কঠিন, কারণ যারা এই সময় অভিনয় করছেন তাদের তো কোনো ধারণাই নেই। হ্যাঁ হ্যাঁ। সো আমরা ওই রিসার্চ ওয়ার্কটা করেছি, এবং তখন আমরা সেটা কনভে করেছি আমাদের অ্যাক্টরদের মধ্যে, এবং আমরা অ্যাক্টরদেরকে আমরা রিহার্সাল করতাম এবং সেটা আমরা শ্যুটও করতাম। শ্যুট করে আমরা আবার তাদের দেখাতাম যে এই জায়গাটা আমরা এইভাবে চাইছি। তবে এটা বলতেই হয় যে আমাদের অভিনেত্রী যারা ছিলেন, অভিনয় শিল্পী, অনেক অনেক মানে ইনভলভড ছিলেন আসলে পুরো প্রজেক্টটার সাথে, না হলে আসলে বেশ কষ্টসাধ্য হয়ে যেত। রনি, আপনি তো বোধহয় মানে অবশ্যই আপনার দুজনই মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের সন্তান, তা আপনার জন্য অনুভূতিটা কেমন ছিল? রিদি তো অবশ্যই তার কথা বললেন যে তার যে পারিবারিক পরিবেশ সেখানে একটা বড় ভূমিকা রেখেছে। তিনি যাদের সঙ্গে ওঠা বসা করেছেন তারা মুক্তিযোদ্ধা, তারা সারাক্ষণই মুক্তিযুদ্ধ তাদের জীবনে মননে প্রকাশ পেয়েছে। আপনার ব্যাপারে সেটা কিভাবে? আমি আসলে এই নাগরিক নাট্যাঙ্গন, আমাদের যে থিয়েটার দলটা, আমার নাট্যগুরু নাট্যজন শ্রদ্ধেয় ডক্টর ইনামুল হক স্যার, ওনার সান্নিধ্য পেয়েছি দীর্ঘদিন। আমার নাট্যগুরু লাকি ইনাম, সরৈশ্বর্য লাকি ইনাম, ওনার সান্নিধ্য পেয়েছে, এবং তারা দুজনেই দেশের জন্য তাদের যে কি ভালোবাসা, কি প্রাণ প্রেম, তাদের দেশপ্রেম, তো এটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। এবং আমি 24 ইয়ার্স আমি থিয়েটার করি, দলের সাথে আছি। তো এখান থেকে যখন এইরকম একটা কাজের সিদ্ধান্ত হলো, তখন মানে এটা আমার জন্য অনেক গর্বের যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পেরেছি, এবং সেটা আমি এই সিনেমার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এবং এই সিনেমাটা ফাইনালি দর্শকের কাছেও জনপ্রিয়তা পেয়েছে যখন, তখন আমাদের আসলে সফলতা। এবং মানে আমরা আসলে ভীষণ ইমোশনাল ছিলাম পুরো জার্নিটাতে। তবে এটাও বুঝতে পারতাম একদম প্রতি পদক্ষেপে যে প্রত্যেক বাঙালির কাছে ভীষণ ইমোশনাল একটা সময়, তো ফলে এটা কিন্তু খুব কঠিনও। কারণ কি হয়, ইমোশনে একটু আঘাত করলে বা ইমোশনে একটু এদিক ওদিক হলে আবার মানুষ তো ওটা গ্রহণ একদমই করে না, আবার বর্জন করে বা ভীষণভাবে রিয়্যাক্টও করতে পারে। ফলে আমরা ভেতরে ভেতরে যেমন ইমোশনাল ছিলাম, আমরা খুব সচেতনও থাকার চেষ্টা করেছি যেন প্রতি পদক্ষেপে আমরা খুব ডেডিকেশন নিয়ে এবং ডিসিপ্লিনড ওয়েতে, এবং আমাদের রিসার্চে যেন কোনো ভুল না থাকে। এটা ফিকশন, এটা একদমই আমাদের ভাবনার গল্প, কিন্তু সময়টা তো ফ্যাক্ট।
সো দুটোর ব্লেন্ড করতে গিয়ে যেন কোনো মানে আমরা চেষ্টা করেছি। অবশ্যই, সেজন্য আমি বলছিলাম যে প্রথম চলচ্চিত্র হিসেবে এই রিস্কটা কেন নেওয়ার সাহস করলেন, সেই শক্তিটা কোথা থেকে এলো, যেটা আপনি বললেন যে এখানে কিন্তু যেহেতু ইমোশনস আছে কিন্তু আবার ফ্যাকচুয়াল জিনিসও আছে। আপনি 1971-কে নিয়ে এমন কিছু দেখাতে পারবেন না যেটা আমাদের অনুভূতিতে লাগে, যেটা আমাদের বিশ্বাসে লাগে। পাশাপাশি এখানে যেই দুটো মানে সেই সময়ের মুক্তিযুদ্ধের ওই 71-এ বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যে অবস্থানটি আপনারা তুলে ধরেছেন, অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, আবার পাশাপাশি একটি অংশ যারা মুক্তিযুদ্ধ বলবো না, যারা দেশ বিভাগের পক্ষে ছিলেন না, এবং তাদের যে জীবনযাত্রা, তাদের যে সেই সময় হাই ফ্লাইং একটা সোসাইটি, যেটা পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের কাছেই কিন্তু অপরিচিত ছিল। একটা মানে অবোধ একটা অবস্থান ছিল যে কেমন করে মানে বাঙালি হয়ে কেমন করে এই জীবন স্টাইলে বা এই লাইফস্টাইলে তারা নিজেদেরকে কি বলবো অ্যাডজাস্ট করতে পারে। তো সেই জিনিসটা আপনারা খুব সুন্দর করে ব্যালেন্স করেছেন। সেখানে একটু নড়চড় হলেই কিন্তু ওটা আপনাদের বিপক্ষে চলে যেতে পারতো খুব সহজেই। আসলেই তাই। এবং আপনি যেই অংশটার কথা বললেন, এটা নিয়েও আমি দেখেছি যে মানে সেই সময় যারা ছিলেন তারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে যে আমরা কিন্তু ফিল্মে এই অংশটা আসলে নেই। মানে আমাদের মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্রগুলো হয়েছে, যেই সোসাইটি যারা চাচ্ছিল না বা যারা একটা কি বলবো, আমরা ফিরে আসবো আলোচনায়, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছেন রিদি হক এবং কামরুজ্জামান রনি। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।